আসসালামু আলাইকুম। শুরু করছি এক সমুদ্র প্রেম পর্ব ২৮। লিখেছেন নুসরাত সুলতানা সেজুতি। সাদিফের ছুটি নেই, খুব দরকার ছাড়া সে ছুটিও কাটায় না। প্রফেশনাল দিক দিয়ে ছেলেটা বেশ সিনসিয়ার। না পারতে কামাই দিয়েছে এমন হয়নি। এই যেমন আজ বাড়িতে এক বড় একটা অনুষ্ঠান হচ্ছে, কিন্তু সে অফিসে। পুষ্পর আংটি বদলের জন্য ছুটি নিল না, ইচ্ছে করেই নেয়নি, কারণ সামনে বিয়ে, গায়ে হলুদ মিলিয়ে বেশ কিছুদিন ছুটি লাগবে। আগেভাগে কামাই করে কী লাভ? সাদিব ঘাড়ে আড়াআড়ি ব্যাগ ঝুলিয়ে কেবিন ছেড়ে বের হলো। পথে বাঁধলেন পরিচিত মুখের মাহবুবুল ইসলাম, এখানকার সহকারী ম্যানেজার। বয়সে তিনি সাদিফের অনেকটাই বড় হলেও পদে নিচে। এই নিয়ে ভদ্রলোকের আক্ষেপের সীমা নেই। এত বছর এই অফিসে কাজ করলেন, প্রমোশন পেয়ে পেয়ে সহকারীতে এসে সেই যে লটকানের উপরে আর উঠেননি। সাদিফ এসে মাছ দিয়ে টুক করি জায়গা আর চেয়ারখানা ছিনিয়ে নিল। হাঁটুর বয়সী ছেলেকে স্যার স্যার বলতে কী যে সম্মান লাগে। এখন অবশ্য অভ্যাস হয়েছে, মনে বাঁধলেও মুখে আর বাঁধে না। সাদিফকে বের হতে দেখেই শুধালেন, স্যার কি বের হচ্ছেন? জি। ও, আমিও বের হতাম। স্যার চলুন, আজকে আপনাকে ড্রপ করে দিই। কথাটার উদ্দেশ্য কেমন তোষামত। সাদিফের যে বাইক আছে, আরে সে যাবে না, উনি খুব ভালো করেই জানে। হলো তাই। সাদিফ বিনীত কণ্ঠে বলল, লাগবে না মাহবুব সাহেব, বাইক এনেছি তো, আপনার আর কষ্ট করে যে আমাকে নিতে হবে না। মারিয়া আর চোখে বারবার তাকাচ্ছে। চোখের কোণা আর মনের আনাগোনা দিয়ে দূরের এক সুপুরুষকে নিপুণ ভঙ্গিতে দেখছে সে, আবিষ্কার করছে। এভাবে চেয়ে থাকতেই দারুণ লাগছে ওর। এই যে ছেলেটা হাসলো, বক্ষ কেমন করে উঠল তাতে। এই যে কথার ফাঁকে উষ্টপৃষ্ট হতে একটু ঘাম মুছল। ইস! মারিয়া খিচে বুঝে নিল চক্ষু। সে টের পেতে সক্ষম, তার মন আর তার দখলে নেই। চুরি হয়েছে সাদিপ নামক এক ভয়ানক অভদ্র লোকের দ্বারা। ভাবতেই অবাক লাগে। পাড়ায় গ্রামে ফেসবুক কত ছেলের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সে, অথচ শেষমেশ নিজেই কুড়াল বসালো নিজের পায়ে। যে এক ছেলের প্রেমে এইভাবেই পড়ল, তাও এমন এক তরফা প্রেম যেখানে ওপাশের মানুষটাও কোনো অনুভূতিহীন জানা নেই। মারিয়া বিলাপ করল মনে মনে। অদৃশ্য হস্তে কপাল চাপড়ে ভাবল, হায়রে মারিয়া, এইভাবে নিজেকে শেষ করতে চাইছিস কেন? আর কোনো রাস্তা পছন্দ হয়নি? মারিয়া তাকানোর মধ্যে সাদিফ মাহবুবের সাথে কথা শেষ করে লম্বা কদম অফিসে ছাড়ে। মেয়েটা হাঁ করে দেখে গেল, সব খেয়াল করতেই ততস্থ হলো। তড়িঘড়ি করে কাঁধে ব্যাগ চাপিয়ে তাড়াহুড়ো করে ছুটল পেছনে। অফিস ছুটি হয়েছে অনেকক্ষণ, কিন্তু ইচ্ছে করে এতটা সময় বসেছিল সে। মারিয়া বাইরে এসে আশেপাশে তাকালো। তখন পার্কিং থেকে বাইক সাথে নিয়ে গেটের কাছে এলো সাদিফ। ওকে দেখেই উসকুস শুরু করলো মারিয়া। সে কি আগ বাড়িয়ে কথা বলবে? আবার ছ্যাঁচড়া ভাবে না তো? দোনামোনা করে দাঁড়িয়ে থাকতেই সাদিফ উঠে বসে বাইকে। মারিয়া সজাগ হলো, দুপাশ ঘন ঘন মাথা নাড়ল, আর দাঁড়িয়ে থাকলো লস। চলেই যাবেন উনি। সে ত্রস্ত ভঙ্গিতে দু পা এগিয়ে আসতে আসতে ডাক ছুড়ল, হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যালো স্যার। সাদিফ হেলমেট পরা মাথাটা চারপাশে ঘোরালো। কণ্ঠস্বর তার পরিচিত, কিন্তু সম্বোধন। পেছন ঘুরতেই মারিয়াকে দেখে কুচকানো ভ্রু শিথিল হয়। বিরক্ত না হয়ে স্বাভাবিক চোখে চাইল। মারিয়া চটজলদি পায়ে হেঁটে এসে কাছে দাঁড়ালো। সাদিফ অনিশ্চিত কণ্ঠে বলল, আপনি কি স্যার আমাকে ডাকলেন? মারিয়া দাঁতগুলো বেরিয়ে এলো বাইরে, মাথা ঝাঁকিয়ে জানালো, জি। কেন? আপনি আমার সিনিয়র না? সাদিফ অবিশ্বাস্য চোখে তাকায়। একদিনে মারিয়ার রাতারাতি পরিবর্তন ভ্রু কপালে তুলে দেয়। মেয়েটা অপ্রতিভ হলো তাকানোর ধরন দেখে। মিনমিন করে বলল, এভাবে দেখছেন কেন? সম্মান দিচ্ছি। ওইটাই তো হজম হচ্ছে না। এর আগে বহুত সম্মান দিয়েছেন তো। মারিয়া মুখটা চুপসে ফেলে বলল, এরকম করে বলছেন কেন? কাল তো সব কিছুর জন্য সরি বলেছি। সাদিফ হেসে বলল, উদ্ধার করেছেন, তা আজ এত দেরি করে বের হলেন যে? আপনাদের যাওয়ার টাইম তো আরও আগে। মারিয়া মনে মনে বলল, আপনার জন্য বসেছিলাম। মুখে বলল, একটু কাজ এগিয়ে রাখলাম যাতে পরে অসুবিধা না হয়। সাদিফ ফের ভ্রু চায়।
কাজ এগিয়ে রেখেছেন? নতুন নতুন এলেন, এত কি কাজ দিল অফিসে? মারিয়া আমতা আমতা করে বলল, আসলে হয়েছে কি মানে। সাদিব প্রতিমধ্যে কথা কেড়ে বলল, মানে ছাড়ুন। শুনুন ম্যালেরিয়া, প্রথম প্রথম এত কাজ দেখাতে যাবেন না, এটা বোকামি। পরবর্তীতে এই দেখানোটাই কিন্তু কাল হবে আপনার। দেখবেন ইচ্ছে নেই, কিন্তু বস এক গাদা কাজ চাপিয়ে দিয়েছে আপনার ঘাড়ে, একরকম পেয়ে বসবে, বুঝছেন? মারিয়া মাথা দোলালো, জি বুঝছি। তারপর হাত ঘড়ি দেখে বলল, 10টা বাজে, আপনি যান, আমি শুধু শুধু আপনাকে আটকালাম। আমিও যাই, দেখি বাস পাই কিনা। মারিয়া পা বাড়াতে গেলে সাদিব বলল, কাল ওই সময় পেলেন না, আজ তো 10টা বাজছে। পেলেও সিট হবে না শিওর, দাঁড়িয়ে যেতে হবে। কি আর করব বলুন, আমার তো আর বাইক নেই যে তাতে চলে যাব। আর আপনিও নিশ্চয়ই রোজ রোজ আমার ড্রপ করে দিবেন না। সাদিব কপালে গোছালো। মারিয়া ঘাবড়ে গেল, এই ছেলে আবার যেতে না যায়। অথচ সে কিছু একটা ভেবে বলল, প্রতিদিন পৌঁছে দিলে কানাঘুষা হবে অফিসে, তবে বিপদে পড়লে অন্য কথা। রাস্তাটা তো দুজনেরই এক, উঠুন। মারিয়া অবাক কণ্ঠে বলল, সত্যি পৌঁছে দিবেন? সাদিব হেসে বলল, মিথ্যে মিথ্যে দেওয়া যায় নাকি, উঠুন। তারপর বাইক স্টার্ট হয়। মারিয়া উঠে বসে পিছনে। মুহূর্তে অধর ভরে ওঠে বিজয়ের চকচকে হাসিতে। এই যে এতক্ষণ ইচ্ছে করে অফিসে বসেছিল কেন? ওর সাথে যাবে বলেই তো নাকি? মারিয়া মিটিমিটি হেসে হেলমেট বাঁধলো মাথায়। সাদিব টান বসালো, এক হাতে আঁকড়ে ধরল কাঁধ। আজও একযোগে চেয়ে রইল তার প্রশস্ত চওড়া পিঠের দিকে। সময় কাটল অল্প নীরবতায়। মারিয়াও কথা শুরু করলো প্রথমে, আজ তো আপনাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, তাই না? হ্যাঁ, পুষ্প আর ইকবাল ভাইয়ার এঙ্গেজমেন্ট। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আর আপনি অফিসে, কি কপাল, তাই না? আপনারও তো ইনভাইট ছিল, গেলেন না কেন? কি করে যাই, আমারও যে অফিস। দুজনেই ভুক্তভোগী তাহলে। পর মুহূর্তেই বলল, আচ্ছা আপনি পিউকে পড়াতে যাচ্ছেন না যে? যেতে তো চাইছিলাম, কিন্তু অফিস করে বাড়ি ফিরতে প্রায় 11টা বেজে যায় দেখে ধূসর ভাইয়া মানা করলো। বলেছেন সময় আর ইচ্ছে থাকলে এমনি এসে পড়াতে, কোনো রকম চাপ যেন না নেই। সাদিব নিচের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে ধরল। ভ্রুয়ে দেখাই দিল শুকনো ভাঁজ। এই যে ভাইয়ার সাথে ম্যালেরিয়ার এত ভাব, এর কি কোনো অন্য মানে আছে? ভাইয়া কি ওনাকে পছন্দ করেন? পর মুহূর্তেই চোখে ভাসল সেদিনের কথা, ধূসরের ফুলদানিতে লাথি মারার দৃশ্য। দুপাশে ক্রমশ মাথা নেড়ে ভাবল, না না, ম্যালেরিয়ার প্রতি ভাইয়ার কিছু নেই, থাকলে ও তো অত রেগে যেত নাকি। কি ভাবছেন? না কিছু না। একটা কথা বলি, অনুমতি চাইছেন? এত ভদ্রতা। মারিয়া গাল ফুলে বলল, আচ্ছা যান, শুনতে হবে না। সাদিব শব্দ করে হেসে ফেলল। হাওয়ার সাথে সেই হাসিটা প্রাণ জুড়িয়ে গেল মারিয়ার। সাদিব বলল, আচ্ছা বেশ, বলুন। না থাক, আরে বলুন না। আচ্ছা বলছিলাম যে, এই যে আপনি আমাকে ড্রপ করে দিচ্ছেন, উপকার করছেন, এই উপকারের একটা প্রতিদান দেওয়া কি উচিত না? বিনিময় হিসেবে করে তো উপকার করছি না, তাও বললেন যখন শুনি, কি প্রতিদান দিতে চান? বাইকের তেল ভরে দিবেন নাকি? কথাটা বলে আবারও হো হো করে হাসল সাদিফ। মারিয়া ঠোঁট উল্টে বলল, আমি মোটেও সেটা বলিনি। আপনি তো আমাকে কিছু বলতেই দিচ্ছেন না। আচ্ছা আচ্ছা বলুন না, বলুন। মারিয়া রয়ে শয়ে বলল, ওই আচ্ছা, আমরা যদি বন্ধু হই তাহলে? দৈবাত বাইক ব্রেক কষল সাদিফ। প্রশস্ত না থাকায় মারিয়ার থুতনিটা গিয়ে লাগলো তার পিঠের হাড়ে। চমকে গিয়েছে সে। সাদিব ত্রস্ত হেলমেট খুলে ঘাড় ঘোরায়। বুক পকেট থেকে চশমা বের করে পরে নেয়। কঠিন কণ্ঠে বলে, নামুন। মারিয়া ঘাবড়ে গেল। সে কি হাবিজাবি কিছু বলেছে? বন্ধু হওয়ার প্রস্তাবটা কি খুব খারাপ কিছু? বিভ্রান্ত হয়ে নামল সে। শঙ্কিত নেত্র পিটপিট করল। সাদিব অদ্ভৃত চোখে চেয়ে হঠাৎই বলল, আপনি কি সত্যি ম্যালেরিয়া, যাকে আমাদের বাড়িতে প্রথম দেখেছিলাম? মারিয়া কম্পিত গলায় বলল, কেন? যে মেয়ে প্রথম দিন আমার সাথে কোমর বেঁধে ঝগড়া করলো, সে আজ বন্ধু হতে চাইছে? সাদিবের কণ্ঠে বিস্ময় যেন আকাশ থেকে পড়েছে। মারিয়া হাঁপ ছেড়ে বাঁচল।
সে তো ভয়ে প্রায় আধমরা হয়ে গিয়েছিল। সাদিব সংশয় কণ্ঠে বলল, আপনি কি সত্যি আমার বন্ধু হতে চাইলেন? মারিয়া মাথা নামিয়ে বলল, কেন, হওয়া যায় না? বয়সে এত ছোট মেয়ে বন্ধু কী করে হয়? মারিয়া ভ্রুকুচকে চাইল। ঘাবড়ানো আর ইতস্ত ভাবটা ধুম করে পালিয়ে গেল অদূরে। হাত নেড়ে বলল, শুনুন, বন্ধুত্বে না এসব কোনো ব্যাপারই নয়। বয়স, সময়, দিন এসব কিছুই গুরুত্বপূর্ণ না। আসল হলো বন্ধুত্বের গভীরতা। আপনি কতটা কি তাকে নিজের ভাবছেন, কতটা ভরসা করছেন, তাকে বিশ্বাস করে নিজেকে ঠিক কতটা মেলে ধরতে পারছেন তার কাছে। এসবই হলো মূল্য, বাকি সব তুচ্ছ। পৃথিবী এক জায়গায়, কিন্তু সত্যিকারী বন্ধুত্ব আরেক জায়গায়। কারণ যারা প্রকৃত বন্ধু হয় তারাই জানে এর মাপকাঠি সীমাহীন। ধরিত্র কোনো কিছু দিয়ে এর পরিমাপ করা যায় না, যাবেও না। সাদিব পুরো কথা মন দিয়ে শুনল। সে থামতেই বলল, তাই? হ্যাঁ তাই। তাহলে কি বলছেন, বন্ধু হব? সেটা আমি কেন বলবো? আপনার ব্যাপার, আপনার মন কি চাইছে। আমার বন্ধু হওয়ার যায় কি না? সাদিব ঠোঁট কামড়ে ভাবার নাটক করে বলল, অল্প স্বল্প। মারিয়া বুঝতে পেরে হাসল, বলল, তাহলে আপাতত অল্পই থাকুক। সময় সুযোগ বুঝে না হয় এই এতটুকুই একদিন বড় হয়ে যাবে। সাদিব মাথা ঝাঁকিয়ে বলল, মন্দ হয় না, করাই যায়। মারিয়া হেসে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, তাহলে ফ্রেন্ডস? সাদিব বিনা দ্বিধায় সেই হাতে হাত মিলিয়েই বলল, ফ্রেন্ডস। পিউয়ের কপালে ভাঁজ পড়েছে। অনেকক্ষণ যাবৎ একটা বিষয় খেয়াল করছে সে। সেটা হলো ইফতি ওর দিকে তাকাচ্ছেই না। অন্য সময় ক্যাবলার মতো চোখ দিয়ে গিললেও এখন মাথাটা নোয়ানো। সে কতবার অতিথিদের এটা সেটা দিতে এসেছিল, ইফতি না চেয়ে হাতে নিয়েছে, কথাও বলেনি। এই নিয়ে মেয়েটা এতক্ষণ বিরক্ত থাকলেও এবার বিভ্রান্ত। এই ছেলে তো সেই দিন থেকে কেমন ছুকছুক করছিল, কলেজেও চলে গেল। এই একটু আগেও কেমন করছিল। সে কি ওসবের মানে বোঝেনি? একটা মেয়ে যত বোকাই হোক, ছেলেরা কিভাবে তাকায় বুঝতে পারে। সেও পেরেছে, কিন্তু হঠাৎ এত ভদ্র হয়ে গেল কি করে? চৈতন্য হলো না কি? পরক্ষণে নিজের উপর ফুঁসে উঠল, ইফতি গোল্লা গেলেও বাকি ওর কি? হ্যাঁ, এতক্ষণ তো তাকাচ্ছিল বলে রাগ হচ্ছিল, তাহলে এখন এসব ফালতু চিন্তাভাবনা কেন মাথায়? ভালোই হয়েছে, এমনিতেই আজকাল এসব নিতে পারে না সে। যার আদ্রপত্তন, মাথা মুন্ডু, মন মস্তিষ্ক সব জুড়ে আস্ত আরেক মানুষ, তার অন্যদের সহ্য হয়? ইফতি চুপচাপ বসে রইলে ইকবাল ছটপট করছে। সেই থেকে সে ঘুরছে ধূসরের পিছনে। ছেলেটা যেদিকে যায় সেও ইউটার্ন নেয় ওই দিকে। ধূসর অনেকক্ষণ খেয়াল করলেও কিছু বলেনি, ভান করছে না দেখার। কিন্তু শেষে বিরক্ত হয়ে দাঁড়ালো ইকবালও। ধূসর চোখ মুখ শক্ত করে বলল, কী সমস্যা তোর? তুই আমার সাথে কথা বলছিস না কেন? আমি তো সরি বললাম। যা এখান থেকে। ইকবাল আহত গলায় বলল, এভাবে বলিস না ধূসর, আমি ইচ্ছে করে করিনি কিছু। কদিন ধরে এত ক্লান্ত ছিলাম, বাড়ি গিয়ে ঘুমিয়েছি, দুনিয়ার খেয়ালই ছিল না। ধূসর আরেক দিকে তাকিয়ে রইল। ইকবাল দোকানে হাত দিয়ে বলল, এই দেখ ভাই, কান ধরছি, তুই বললে উঠবসও করবো, তবুও এরকম করিস না, মাপ চাইছি তো। তোর আমি মাফ আমি চাইনি, সেটাই তো সমস্যা। তুই মাফ চাসনি আমার, কেন চাইবি না? এই এই এতটুকু চা আমি এতগুলো দেব? ধূসর চোখ কুচকে চাইল, তাকানোর ধরন এমন যেন সহ্য হচ্ছে না তাকে। ইকবাল কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি সত্যি ইচ্ছে করে করিনি, তুই এভাবে তাকালে আমার কষ্ট হয়। ধূসর বুকের সাথে হাত ভাঁজ করে বলল, তো কি করতে পারি? ইকবাল অবিলম্বে কি যেন ভাবল, দৃঢ় কণ্ঠে বলল, কিচ্ছু করতে হবে না, দাঁড়া আসছি, বলে হনহন করে চলে গেল। ধূসর ভ্রু বাঁকিয়ে চেয়ে রইল সেদিকে। ইফতি বাবার পাশে বসা, গুটিসুটি মেরে একেবারে ভদ্র ছেলের মতন। ইকবাল সবার মধ্যে গিয়ে খেকিয়ে উঠল, ইফতি এদিকে আয়। ছেলেটা চমকে তাকালো। মমতাহীন বলল, ওমা, অমন ধমকাচ্ছিস যে? কি করলো? কিচ্ছু না, তুই এদিকে আয়। ইফতি ঢোক গেল। ধূসর ভাই কিছু বলে দিয়েছেন নির্ঘাত। সে ভীতলোচন মায়ের দিক চেয়ে সাহারা খোঁজে। তবে তার খেয়াল থাকলো তো, তাকে সঙ্গ দিতে জবা বেগমকে বসিয়ে রেখে গিয়েছেন মিনা। খোশ গল্পের চূড়ায় দুজন। ইফতি অসহায় বনে ভাইয়ের পিছু নিল। ইকবাল একদম এক কোনায় এসে দাঁড়ালো। ইফতি সামনে আসতেই ধমকে বলল,
ইফতি, তুই পিওকে লাইন মারছিস? ছেলেটার বুক কাঁপে। যা ভয় পেয়েছে তাহলে তাই সত্যি। ধূসর ভাই বলে দিয়েছে সব। স্বীকার করলো ভাইয়া এক্ষুনি থাবা বসাবেন। মারের হাত বাঁচতে বলল, না না না, না তো। ইকবাল রাগে গনগনে কণ্ঠে বলল, না হলেই ভালো। বয়স কত তোর? হ্যাঁ, বই নিয়ে বসতে দেখি না। রেজাল্ট তো বাঁধিয়ে রাখার মতো করিস, আবার মেয়ে দেখলে পেছনের ঘরে, তাও ভাইয়ের শালি, সাহস কত? ইফতি মাথা নামিয়ে নিল। ইকবাল কড়া গলায় বলল, ফের এরকম কিছু শুনলে চড়িয়ে চোখ মুখ অন্ধকার করে ফেলবো। তাছাড়া পিউ তোর ভাবি, ভাবি হলো সম্মানের পাত্রী, তার দিকে অন্য নজরে তাকানো ঘোর পাপ, মনে থাকবে। ইফতি ঘাড় কাত করলো। ইকবাল কপাল গোছালো তাতে। ভাবি বলেছে? কেমন ভাবি? কোন ভাইয়ের বউ? কিছু জানতে চাইল না কেন? ভয়ে পেয়েছে মনে হয়। ইকবাল গম্ভীরতা বজায় রেখে বলল, আচ্ছা ঠিক আছে, কথা শুনলেই হবে, যা এখন। ইফতি চলে গেল। ইকবাল বিশাল কাজ সারার ভঙ্গিতে বুক ভরে শ্বাস টানে। বিজয় হেসে বন্ধুর দিক এগিয়ে যায়। ধূসরের ভ্রু এখনও গোটানো, সাথে গুটিয়ে রাখা নাক মুখ। ইকবাল আনন্দিত কণ্ঠে বলল, বকে দিয়েছি, হতচ্ছাড়াটা আর জীবনে পিওর দিকে তাকাবেই না। ধূসরের কৌতুক শোনার ভঙ্গিতে হেসে বলল, ও এখন এমনিও তাকাবে না। কেন? তোর আগেই আমার সব বলা শেষ। ইকবাল অষ্টমাশ্চর্য চোখে তাকায়। ধূসর হেসে ওর গাল চাপড়ে চলে গেল পাশ কাটিয়ে। পিউ মহা ব্যস্ত আজ। বোনের বিয়েতে বেশ কিছু কাজ তার কাঁধেও পড়েছে। বসে বসে খাওয়ার ফুসরত নেই। বাড়িতে এত মানুষ থাকতেও মিনা বেগম তাকেই কাজে লাগালেন। মেহমানদের শরবত থেকে শুরু করে সব তাকে দিয়ে দেওয়ালো। কত যে সাবধানে আল্লাহ বলে সে ওসব কাচের জিনিস নিয়ে হেঁটেছে সেই জানে। একটাও যদি পরে ভাঙতো, মা হয়তো সবার মধ্যে ওর হাড্ডি ব্ল্যান্ড করে ওকে জুস বানিয়ে খাওয়াতো। এই পৃথিবীর এক অমোঘ সত্য হলো, বড় ভাই বোনদের বিয়েতে সবথেকে বেশি ধকল যায় ছোটদের উপর। তারা দুদণ্ড শ্বাস নেওয়ার জো পায় না। এখানে ছোটে সেখানে যায়, পা দুটো একটুখানি জিরোয় না। অথচ এই ধকল, এই ছোটোছুটি কেউ চোখেও দেখে না। পরিবারের ছোট মানেই বড়দের চোখে শুয়ে বসে থাকা এক সুখী মানব। পিউ নিজেকে নিয়ে বড্ড চিন্তিত। আজকে যে পরিমাণে সে খেটেছে, গায়ে হলুদে এরকম হবে নাকি? মন ভরে মজা করতে পারবো তো? আল্লাহ, শখ করে আবার শাড়ি কিনল যে, পড়ায় যদি না হয়। ধূসর ভাইকে আবার পাগল করা যাবে না তো? পিউ ভাবতে ভাবতে বিছানার উপর হয়ে শুলো। একবার আর চোখে তাকালো ড্রেসিং টেবিলের সামনের টুলে বসা পুষ্পর দিকে। গুনগুন করে গান গাইছে সে। ঠোঁট উপচে আসা হাসি নিয়ে একটা একটা করে চুড়ি খুলে রাখছে। পিউর সমস্ত ক্লান্তি উবে গেল। এক হাত মাথায় ঠেস দিয়ে বোনের দিকে চেয়ে রইল। ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার কি সুখ! এই যে আপুকে এখন দুনিয়ার সবচেয়ে সুখী মেয়ে লাগছে। এমন সময় রুবাইদা ঘরে গেলেন, ট্রে ভর্তি 3 কাপ চা। পুষ্পর সামনে 1 কাপ রাখতে সে বলল, আমি তো চা চাইনি মেজমা। জানি, বলছিলি মাথা ব্যথা করছে, তাই নিয়ে এলাম, খা, ভালো লাগবে। পুষ্প বিনীত চমৎকার হাসলো পিও। মুগ্ধতা ইউটার্ন নিল মেজমায়ের উপর। আহা, তার শাশুড়িটা কি অমায়িক! এত ভালো শাশুড়ির আন্ডারে থাকলে জীবন ধন্য। রুবাইদা জিজ্ঞেস করলেন, তুই খাবি চা? পিউ দুপাশ মাথা নাড়ল। রুবা বলল, আচ্ছা তাহলে আমিই খাই বরং। আগে যাই, ছেলেটাকে দিয়ে আসি। পিউ তৎপর উঠে বসে বলল, ধূসর ভাইকে দিতে যাচ্ছ? হ্যাঁ। পিউ এক লাফে বিছানা থেকে নেমে চলে গেল তার সামনে। ট্রেটা কেড়ে নিয়ে বলল, আমি দিয়ে আসি। ওমা, কেন? তুই আজ কত কাজ করলি, বিশ্রাম নে। বিশ্রাম লাগবে না, নাও তোমার কাপটা রাখো। পারবি তো? হাতে পায়ে ফেলবি না তো আবার? আরে না না, জীবন দিয়ে হলো কাপের চা রক্ষা করব, নাও তো। রুবাইদা দোলামনা করে কাপ হাতে নিলেন। পিউয়ের আছাড় খাওয়ার অভ্যাস নিয়ে সে চিন্তায়। কাপ ভাঙুক, চা ফেলুক, ব্যথা না পায়। তার চিন্তিত চোখ মুখ দেখে পুষ্প মিটিমিটি হেসে বলল, মেজমা অত ভেবো না। পিউ আর যাই হোক, ধূসর ভাইয়ের চা নিয়ে আছাড় খাবেন না। তুমি এসে বসো তো এখানে, একটু গল্প করি দুজন। রুবাইদা হেসে চা সমেত এসে বিছানার পাশে বসল। পিউ ততক্ষণে হেলে দুলে বেরিয়ে গিয়েছে। পিউ ঘর থেকে বের হতেই দেখল ধূসর নিজের রুমে ঢুকেছে। ততক্ষণে পিছু ডাকল সে, ধূসর ভাই।
ধূসর থামলো। ইকবালদের এগিয়ে দিয়ে মাত্রই ফিরেছে। পিউ কাছে এসে বলল, আপনার চা। ধূসর একবার তার হাতের দিকে তাকায়, কথাবার্তা না বলে আচমকা ভেতরে ঢুকে যায়। আদেশ ছড়ে দিয়ে যা। পিউ কপাল কুঁচকে ফেলল। নিয়ে গেলে কি হতো? ধূসর ভাই ইচ্ছে করে এমন করেন? বেশি ভালোবাসি বুঝতে পেরে খুশি মনে খাটান। ফায়দা নিচ্ছেন তো নিতে থাকুন। যেদিন আপনিও জালে ধরা পড়বেন না, দেখবেন আপনাকেও নাকানি চুবানি খাওয়াবো। পেট চেপেও সেই পানি বের করতে পারবেন না। বলে দিলাম। পিউ পর্দা সরিয়ে ভেতরে ঢুকে ধূসর কাউচে বসলো গিয়ে। ফোন ওয়ালেট বের করে সেন্টার টেবিলে রাখলো। সে ঢুকতেই জায়গা দেখিয়ে বলল, রাখ। পিউ ট্রে শুদ্ধ রাখলো। ঘুরে হাঁটা ধরতেই ধূসর ডাকলো, দাঁড়া। পিউ ঝটপট ফিরে তাকালো, বলল, তোকে যেতে বলেছি। দুপাশে মাথা নাড়ল সে। ধূসর কাউচে বসে কম্পিউটার টেবিলের সামনে থেকে পা দিয়ে চেয়ারটা টেনে আনলো। চোখ দিয়ে দেখিয়ে বলল, বস। পিউ ভেতর ভেতর হাঁসফাঁস করে উঠল। দুশ্চিন্তায় বুক ধড়পড় করছে। ধূসর ভাইয়ের হাবভাব তো সুবিধা ঠেকছে না। আবার কি করলো সে? কোন বিপদ সংকেত ঝুলছে মাথায় আল্লাহ পাকে জানে। ধূসর ঝুঁকে এসে চাঁদ তুলল হাতে, ছোট্ট একটা চুমুক দিয়ে বলল, ইপ্তিকে ছাদে নিয়ে গেলি না যে? পিওর চোখ বেরিয়ে এলো। তথস্থ ভঙ্গিতে উঠে ব্যস্ত কণ্ঠে বলল, আমি কিছু বলিনি, ওই বলে বস। শীতল আওয়াজে পিউ বসে গেল আবার। মিনমিন করে বলল, আমি কিন্তু না বলেছিলাম। ধূসর কথাটুকু এড়িয়ে গিয়ে বলল, টেবিলের উপর থেকে একটা বই নিয়ে আয়। পিউ বুঝলো না ঠিক শুনেছি কিনা। নিশ্চিত হতে শুধালো, হ্যাঁ, বই নিয়ে আয় ওখান থেকে। সে মাথা চুলকে উঠে গেল। ধূসরের স্টাডি টেবিলটা পুরনো, সেগুন কাঠের হওয়ায় এখনও চকচকে মজবুত। ইউনিভার্সিটি সমস্ত বই সেখানেই সাজানো। টেবিল নয়, যেন আস্ত বইয়ের স্তব। পিউ সিদ্ধান্ত টানাটানিতে পড়ে গেল, কি বই আনবে। এই এত মোটা মোটা বই দেখি তার মাথা ভো ভো করছে। সে অসহায়ভাবে ফিরে তাকিয়ে বলল, কি বই নেব ধূসর ভাই? যেটা ইচ্ছে। পিউ দিশেহারা হয়ে পড়ল আরও। যেটা ইচ্ছে? তার তো ইচ্ছেই করছে না বই ধরতে। এসব হাতে নিলে শরীর হাই ভোল্টেজের ঝাঁকি মারে। কে যেন ভেতর থেকে চেঁচিয়ে বলে, পিউ বই রাখ, বই রাখ। কি বই নিবে ভেবে ভেবে হাত বাড়ালো একটা কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে। তার সাধারণ জ্ঞান একেবারেই শূন্য। পাঠ্য বইয়ে তো পড়ে না, আবার অন্য বই। যা দেখলেই ওর জ্বর আসে, ঘুম পায়, দুনিয়ার সব পায়। না, সব না, শুধু প্রেম প্রেম পায় ধূসর ভাইকে দেখলে, এছাড়া সব এক। পিউ পাতলা কারেন্ট অ্যাফেয়ার্স বুকে চেপে এগিয়ে আসে, ধূসরের দিকে বাড়িয়ে ধরে। ধূসর ধীর ধীর কণ্ঠে বলল, আমি না, তুই পড়বি। পিউ শব্দ আকাশে বিস্ময় তুলে বলল, আমি এখন? বস। কিন্তু এখন তো বাসায় অনেক কাজ। থাকুক, কি লেখা আছে পড়। আপনাকেও শোনাবো? পিউ বিরক্ত হলো। এই এই ভোর সন্ধ্যা বেলা পড়ার জন্য একটা সময় হলো নাকি? এই তো পরশু শেষ হয়েছে তার পরীক্ষা, একটু বিশ্রামও তো দরকার এখন। কিন্তু কার হুকুম অমান্য করার সাধ্য আছে? পিউ বসল। অনিচ্ছা আর অনাগ্রহ সমেত বই মিলে সামনে ধরল। কি মুসিবত, প্রতিটি শব্দই তো মাথার উপর দিয়ে যাচ্ছে। কি লিখেছে এই বই? ছাপালোই বা কে? পিউর পড়তে ইচ্ছে করলো না, একটুও না। তাও ঠোঁট নেড়ে আওয়াজ বের করলো, ডোনাল্ড ট্রাম্পের সেকেন্ড কনফারেন্স হয়েছিল কোন দেশে? পড়তে পড়তে একবারে বইয়ের উপর দিয়ে ধূসরের দিক তাকালো সে। ধূসর নিচের দিক চেয়ে ফোন দেখছে। সেই ফোঁস করে শ্বাস ঝেড়ে বইয়ের পাতায় মন দিল ফের। ফোন টিপছে, একে কোন ঘোড়ার ডিম পড়ে শোনাবে শুনি। কেমন রসকসহীন প্রেমিক এ, প্রেম করে না, দুটো মিষ্টি করে কথাও বলে না, রুমে এনে পড়তে বসে। অথচ মেয়েটা বুঝলই না সে যতবার বইয়ের দিকে চায় একজনের পূর্ব দৃষ্টি সঙ্গে সঙ্গে নিক্ষেপ হয় তার উপর। সেকেন্ডে মুগ্ধ মোহিত চোখে দেখে, অক্ষিপট নাড়ে। এক চুলও এপাশ ওপাশ হয় না। লাঞ্চ টাইম শুরু। সবাই রওনা করলো ক্যান্টিনে। কেউ বা
ডেস্কে বসলো বাটি খুলে। বাড়ি থেকে আনা সুস্বাদু খাবারের ঘ্রাণে মুহূর্তেই অফিস মম করে উঠল। এক একজন যখন তৃপ্তি নিয়ে খেতে থাকে সেইক্ষণে চুপ করে বসে আছে মারিয়া, চেহারায় বিষাদের ছায়া। পেটে ক্ষুধায় চোচো করলেও খাওয়ার ইচ্ছে নেই, কারণ আজ তার মন খারাপের দিন। কয়েক বছর যাবৎ এই দিনে আয়োজন করে মন খারাপের ছুটে আসে, আজও এলো। ব্যতিক্রম কিছু হওয়ার কারণ কই? মারিয়া হতাশ ভঙ্গিতে কিছুক্ষণ বসে থেকে ডেস্কের টেবিলে মাথা নুইয়ে দিল। সাদিপ নিজের কেবিন রেখে বেরিয়েছিল কেবল। শার্টের হাতা কোণে অবধি উঠাতে উঠাতে ক্যান্টিনের দিকে রওনা হলো সে। মারিয়ার ডেস্ক পেরোতে হয় তাতে। সে যাওয়ার সময় একবার পাশ ফিরে স্বাভাবিক চোখে চাইল। মারিয়াকে অমন করে বসতে দেখে ভ্রুকুচকে এগিয়ে এলো, আস্তে করে ডাকলো, ম্যালেরিয়া, এই যে ম্যালেরিয়া। মারিয়া চটপট মাথা তুলল, ভেজা চোখ দুটো মুছল তত্রস্থে। কিন্তু বিধিমাম নজরে পড়ে গেল তার। অবাক হয়ে বলল, কাঁদছেন কেন? কই, কাঁদছি না তো। হাসার চেষ্টা করলো মারিয়া। সাদিপ ভ্রুকুচকে রেখে বলল, মিথ্যা বলা ভালো নয়, আমি স্পষ্ট দেখলাম আপনার চোখে জল। তারপর মোলায়েম কণ্ঠে শুধালো, কি হয়েছে, আমাকে বলা যাবে? মারিয়া মলিন হেসে বলল, সত্যি কিছু হয়নি। সাদিপ দু হাত তুলে শ্বাস ফেলে বলল, ওকে, বলতে না চাইলে জোর করব না। মুখে মুখে হওয়া বন্ধুকে তো আর কেউ মনের কথা বলবে না, এটাই স্বাভাবিক। ঠিক আছে, থাকুন। সাদিপ চলে যেতে নেয়। শান্ত গোছের কথাগুলোর আড়লে তার অভিমান ঠিক বুঝে নিল মারিয়া। সে হাঁটা ধরতে পেছন থেকে হাতটা টেনে ধরল অমনি। সাদিপ থেমে দাঁড়ালো, হাতের দিক একবার তাকিয়ে মারিয়ার মুখের দিক চাইল। মেয়েটার চোখ টইটুম্বুর এখন। সে তাকাতেই গল করে গড়ে পড়ল যেন। অনুরোধ করে বলল, যাবেন না প্লিজ। সাদিপ বিস্মিত চোখে মুখে এগিয়ে আসে, পাশের ডেস্ক থেকে চেয়ারটা এনে মারিয়ার পাশে বসে। মারিয়া ফুপিয়ে কেঁদে উঠল। সে বিহম্বল সুরে শুধালো, কি হয়েছে? ভাইয়ার কথা মনে পড়ছে খুব। রওনাকের ব্যাপারে কিছুই জানে না সাদিপ, তাই বুঝতেও পারল না। মারিয়া নিজেই বলল, জানেন আজ আমার জন্মদিন। ওয়াও, তাই নাকি? কালকে তো বলনি। প্রফুল্ল চিত্র সাদিফের। মারিয়া বিরস গলায় বলল, ভাইয়া চলে যাবার পর থেকে আমি আর পালন করিনি। সাদিপ কপাল কুঁচকায়। চলে গেছি কথাটা ঠিক ঠাওর হলো না। মারিয়া ভেজা কণ্ঠে জানালো, প্রতি বছর এই দিনে ঠিক 12টার সময় ভাইয়া আমায় উইশ করতো। ছোট থেকে সবার আগে ওর উইশ পেয়ে বড় হয়েছি আমি। ভাইয়া 2 হাত ভরে বাজার করত, তারপর আম্মু আমার পছন্দের খাবার রান্না করতেন। এই দিনটা ছিল আমার ইচ্ছে পূরণের মতো। যা চাইতাম ভাইয়া উপহার হিসেবে তাই আনতো। দুপুরে ওদের পার্লামেন্ট থেকে এক ঝাঁক লোক সাথে এসে পেট পুড়ে খেত। আনন্দে হৈ হৈ করে কেক কাটতাম। ভাইয়া আমার কপালে চুমু খেয়ে বলতো, উপহার পাওয়ার পর আমি যেভাবে হাসতাম সেটা দেখলেই ওর মন ভরে যেত। বলতে বলতে মৃদু হাসল সে, অথচ কটরে চিকচিক করছে অশ্রু। সাদিপ আগে পিছিয়ে না ভেবেই প্রশ্ন করে বসলো, এখন কোথায় উনি? মারিয়া থামল। সবেগে ভেঙে এলো কণ্ঠ। উদাস ভঙ্গিতে বলল, মারা গেছে। সাদিপের ভ্রু কুঞ্চন মিলিয়ে যায়। বিমূর্ত হয়ে পড়ে। জিজ্ঞেস করে, নিজেই মিয়ে গেল লজ্জায়। থতমত খেয়ে বসে রইল কিছুক্ষণ। জিভ কেটে বারবার নিজের নিবুদ্ধিতার প্রতি হতাশ জানালো। মারিয়া চোখ মুছল ফের। নাক টেনে বলল, আপনি খেতে যাবেন না? সময় তো বেশি নেই। সাদিপ নড়িয়ে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ যাব। আচ্ছা, আপনার ভাইয়া চলে যাওয়ার পর আর কখনো কেক কেটেছেন? মারিয়া মাথা নাড়ল দুপাশে, বলল, ইচ্ছে হয়নি। ও মারা যাওয়ার পর জন্মদিন কেন, কোনো অনুষ্ঠানই আমার পালন করতে পারি না। সাদিপ দুর্বোধ্য হাসল। উঠে দাঁড়িয়ে তাকেও টেনে তুলে বলল, আসুন। কোথায়? সাদিপ এগিয়ে চলল। আগে আসুন তো। ক্যান্টিনে নিয়ে এসেছে সে। মারিয়ার মুখ শুকিয়ে গেল সহসা। এখানে একটা খাবার যে দাম, 5 টাকার রুটি 10 টাকা। সে ব্যস্ত ভঙ্গিতে বলল, আমি কিছু খাবো না স্যার। সাদিপ ফিরে তাকায়। কপালে আবার ভেসে উঠে ভাঁজ। খালি চেয়ারটা বসতে বসতে বলল, কিসের স্যার? কাল না বললেন আমরা বন্ধুকে কেউ স্যার বলে? ম্যালেরিয়া। মারিয়া পাল্টা কপাল কুঁচকালো এবার।
এক নিমিষে উধাও হলো তার বিষণ্ণ মুখবিবর। নিজেও বসতে বসতে বলল, আচ্ছা তাই, তাহলে বন্ধুকে আপনি করে কে বলে শুনি? সাদীপ ডান ভ্রুটা ঈষৎ উঁচুতে তুলে বলল, তুমি করে বলতে বলছেন? মারিয়া টেবিলে হাতের কনুই ঠেকালো, আঙ্গুলগুলো গালে রেখে পল্লব ঝাপটে বলল, কেন, খুব সমস্যা হবে বললে? চাইলে তুই করেও বলতে পারেন। সাদীপ হেসে ফেলল, দুপাশে মাথা নেড়ে বলে, না না, মধ্যেরটাই পারফেক্ট। আচ্ছা, আজকে থেকে আমি তুমি বলবো, তবে আমাকেও কিন্তু স্যার ফের বলা যাবে চলবে না, নাম ধরে ডাকতে হবে। অ্যান্ড তুমি। মারিয়া বিস্ময় সুর আকাশে উঠিয়ে বলল, নাম ধরে? কিন্তু আপনি যে আমার বড়। সাদীপ কাঁধ উঁচায়, সোহাট, তুমি তুমি না বললে বন্ধুত্বের বয়স সময় এসব ব্যাপার না। তারপর আঙ্গুল তুলে সচেতন কণ্ঠে বলল, এই এই দেখছো, আমি কিন্তু তুমি করে বলেছি মাত্র। সাদীপের কণ্ঠ চমৎকার, যেমন চমৎকার তার মুখমণ্ডল, সব যেন শিল্পীর হাতে নিখুঁত অঙ্কনীয়, মেপে মেপে চোখ নাক ভ্রু বসানো। মারিয়া মোহিত হয়ে পড়ে, আরও কয়েকশো ধাপ বেশি অনুভব করে আকর্ষণ। মাথা কাত করে বলল, ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। সাদীপ উঠে গেল, খাবার অর্ডার করতে গিয়েছে। মারিয়া পড়ল ভীষণ চিন্তায়। তার ব্যাগ হাতলে 200 টাকার মতো হবে খাবারের বিল, আবার বাড়ি ফেরা। সাদীপ ফিরে এলো 10 মিনিটের মাথায়। তার বসার হলস্থল ভঙ্গিমায় নেড়ে চড়ে উঠল সে। তাকাতেই সাদীপ অমায়িক হেসে বলল, মজার ব্যাপার কি জানো? মারিয়া মাথা নাড়তে বলল, আমি কখনো ফ্যামিলির মেম্বার বাদে কারো কেক কাটিনি, যেটা আজ কাটবো। মারিয়া কিছু জিজ্ঞেস করার পূর্বে ওয়েটার ছেলেটির হাতে কেক নিয়ে হাজির হলো। একটা কেক, 1 পাউন্ডের ছোট ভ্যানিলা কেক রাখলো টেবিলের ঠিক মাঝখানে। মারিয়া হোঁচট খেলো, অবাক চোখে সাদীপের দিক তাকালো। চশমা ভেদ করে বড় বড় নেত্রজোড়া তাকিয়ে দেখছে। সে তাকাতেই হাসি বিনিময় হলো। মারিয়া বিস্মিত কণ্ঠে বলল, এসবের কি দরকার ছিল? সাদীপ নিজস্ব ভঙ্গিতে বলল, দরকার ছিল ম্যালেরিয়া, ভাইয়া নেই বলে তোমরা কেক কাটবে না? ওনাকে মনে করে কাটবে, উনি যা যা পছন্দ করেন করতেন তাই তাই করবে। তোমরা মরা থাকলে ওনার কি ভালো লাগবে? নিশ্চয়ই না। উনি যেমন চেষ্টা করতেন তোমাকে হাসি খুশি রাখার, উনি না থাকাকালীন তোমারও উচিত তেমন থাকা। কিন্তু, কোনো কিন্তু নয়, এসো। সাদীপ উঠল, মারিয়াও প্রস্তর বেগে দাঁড়ালো। ছেলেটা ওর হাতে প্লাস্টিকের ছুরি ধরিয়ে নিজেও উপর থেকে আঁকড়ে ধরল। মারিয়ার গাত্রে রুদ্রে রুদ্রে এই অল্প ছোঁয়ার শিহরণ বইল। সাদীপের কাছাকাছি আসা সুনামি ছোটালো বক্ষপটে। নিবু নিবু আর চোখে একবার তাকায় সে। পাশ থেকে সাদীপের সাদাটে চিবুক দেখে জোরালো শ্বাস ফেলে। হঠাৎ কেকের লেখার দিক চোখ পড়তেই হেসে ফেলল। হ্যাপি বার্থডে ম্যালেরিয়া। সাদীপ বলল, হাসলে কেন? কেকেও ম্যালেরিয়া? হ্যাঁ, কোনো সমস্যা? তোমাকে এই নামেই মানায়, দরকার পড়লে সারা জীবন ডাকবো। কথায় কথায় বলেছে সাদীপ, অথচ মারিয়া অন্তরস্থল অবধি পৌঁছে গেল তা। সারা জীবন ডাকবে? ডাকুক, যা ইচ্ছে ডাকুক। সত্যি এই মানুষটা সারা জীবন তার পাশে থাকুক, এইভাবে ম্যালেরিয়া বলে ডাকতে হলেও থাকুক। দুজন একসঙ্গে কেক কাটলো। সাদীপ টেনে টেনে আওড়ালো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মারিয়া বিমুগ্ধ নয়নে দেখে গেল সব। কেকের একটা ক্ষুদ্র অংশ মুখের সামনে ধরল সাদীপ। মেয়েটা চক্ষু দেখে হেসে বলল, হাঁ করুন ম্যাডাম। মারিয়ার সম্বিত ফিরল, ধাতস্থ হয়ে হাঁ করল। সাদীপ ঠুসে দিল কেক। মারিয়া নিজেও একটু করে তুলল। সাদীপ হাঁ করল, তবে মারিয়া মুখে না দিয়ে মেখে দিল তার ফর্সা গালে। ভ্যাবাচাকা খেল সে, হতভম্ব হয়ে বলল, এটা কি হলো? মারিয়া হুহা করে হেসে ফেলল। চোখের জল শুকিয়েছে সেই কখন। সাদীপ ঠোঁট ফুলিয়ে রুমাল বের করে গাল মুছতে মুছতে বলল, খুব চালাক তাই না? ওয়েট, হাসি বের করছে। বলতে বলতে থাবা মেরে কেক তুলে পুরোটা মারিয়ার মুখে ঘষে দিল। মেয়েটা ভোরকে চোখ ছানা বড়া করে বলল, এটা কি করলেন? আমাকে আর লাগাবে? আমি তো এতখানি লাগাইনি। কাঁদো কণ্ঠ তার। সাদীপ যুক্তি দিল, আমি ঋণ রাখি না ম্যালেরিয়া, ইন্টারেস্ট সমেত ফেরত দিই। মারিয়া ফোঁস করে এক শ্বাস ফেলে অসহায় চোখে চাইল। ভাবল, এই যে ভালোবাসা দিচ্ছি, এর ইন্টারেস্ট সমেত ফেরত দেবে তো? মুখ বলল, ঠিক আছে, ধুয়ে আসি আগে, পরে দেখে নিচ্ছি। সে হাঁটা ধরতেই সাদীপ বলল, লাঞ্চ টাইম ওভার, ছুটির পর দেখা হবে। আজ
শীতে শীতে চা খেতে যাব, মনে রেখো। মারিয়া বিলম্ব ব্যতীত বলল, আচ্ছা। তারপর চলে গেল। অর্ধ খাওয়া কেকটা সাদিব বিলিয়ে বিলিয়ে দিল ক্যান্টিনে। মুক্ত শ্বাস ফেলে ভাবল, যাক, মেয়েটার মন ভালো করতে তো পেরেছি। আস্তে ধীরে পুষ্পের বিয়ের দিন ঘনিয়ে এলো। গায়ে হলুদের আগের দিন থেকে বাড়িঘরে উপচে পড়ল মেহমান। মৈত্রীরা হাজির হলো প্রথম দিন। মেয়েটার দুগাল ফুলে ফেঁপে উঠেছে হাসিতে। চাঁদ হাতে পাওয়ার মতো আনন্দ যেন। খুশির ছটায় জ্বলজ্বল করছে চোখ মুখ। পুষ্পর বিয়ে অন্য কারো সাথে, তাহলে সাদিপ তবে তার? এই একটা কথা মাথা ঘুরছে ক্রমশ। খবরটা পেতে 3 দিন ধরে ব্যাগ গুছিয়েছে। সারাটা পথ একা একা নীরবে হেসেছে। সাদিপকে প্রথম দেখায় ভালো লেগেছে ওর। সেই যখন বর্ষাকে কোলে এনে পাটার উপর দাঁড় করিয়ে কপালে ঘাম মুছছিল, তা দেখেই টুক করে প্রেমে পড়েছিল মন। সেই আকর্ষণ ছিল ভয়ানক, কিন্তু ওই মোহ ভালোবাসায় ইউটার্ন নিয়েছে আস্তে ধীরে। যেদিন পিউর কাছে জেনেছিল পুষ্পর সাথে তার বিয়ে ঠিক, কি কেঁদেছে সে জানে। ওই কান্নার পরেতেই নিশ্চিত হতে পারল ছেলেটাকে সে ভালোবাসে। কষ্টে দুঃখে কত রকম ব্যস্ততা দেখিয়ে তাড়াতাড়ি বিয়ে বাড়ি ছেড়েছিল, তবুও এক মুহূর্ত মন থেকে সরাতে পারেনি। বিয়ে বাড়িতে তোলা সেই সব ছবিগুলো যেখানে সাদিবকে একটুখানি দেখা যায়, সযস্তে রেখেছে তাকে। পুষ্পর সাথে আরেকজনের বিয়ে মানে সাদিব তাহলে তার, না হলে কেন ওদের বিয়েটা হতে হতেও ভেঙে যাবে? সব তো শুনল শান্তার কাছে। পুষ্প অন্য কাউকে পছন্দ করে, বাড়ির কেউ তা না জেনেই বিয়ে ঠিক করেছিল। যাক, ভালোই হয়েছে। সাদিবকে পাওয়ার ক্ষীণ আশা পূর্ণ হয়ে ধরা দিয়েছে হাতে। মৈত্রী বুক ভরে শ্বাস নিল। বাঁধভাঙ্গা উচ্ছ্বাস তার স্ফূর্ত চিত্রে। বাবা মায়ের সাথে শিকদার বাড়িতে পা রাখলো বিকেলে। সবার আগে পিউ ছুটে গিয়ে জড়িয়ে ধরল ওকে। মৈত্রী আহ্লাদের আটখানা হয়ে পড়ে। ওখানেই সিদ্ধান্ত হয় তাদের এক ঘরে থাকার। তার তুষাতুর দুটো লোচন সাদিবকে খোঁজে। সকলের কান এড়িয়ে যখন পিউর কাছে জানতে চায়, মেয়েটা দুষ্টু হাসে, কাঁধে ধাক্কা দিয়ে টেনে টেনে বলে, এত অধৈর্য হলে হয় হবু ভাবি, অপেক্ষা করো। হবু ভাবি সম্বন্ধন লাল নীল হয়ে পড়ে মৈত্রী। লজ্জার অতলজ্জ কিরণ ছড়িয়ে পড়ে গ্রীবায়। পুষ্প তাকে পেয়েই আবদার ছাড়ে, আমাকে কিন্তু তুমি মেহেদি পরাবে মৈত্রী, পার্লার টার্লার বাদ। নিশ্চয়ই, শুধু হাতে কেন, দরকার পড়লে সারা গায়ে লাগিয়ে দেবো আপু। তুমি যে আমার কত বড় উপকার করেছো ভাই, তুমি নিজেও জানো না। পুষ্প না বুঝিয়ে হাসলো। পর মুহূর্তে চোখ পিটপিট করে পিউর দিকে তার চাইল। মেয়েটা ঠোঁট চেপে হাসছে। তখন ইকবালের কল আসায় ঘাটল না সে। রিসিভ করে উঠে গেল ওদের মাঝ থেকে। মৈত্রী পিউকে পাকড়াও করে বলল, আচ্ছা, হাতে না বেশি সময় নেই, তুমি আমাকে বলে দিও তোমার সাদিব ভাইয়ার কী পছন্দ। পিউ ভেবে ভেবে বলল, ওনার যে কী পছন্দ আমি নিজেও জানি না গো, তোমার জন্য না হয় জেনে নিব। মৈত্রী কৃতজ্ঞতার ওকে জড়িয়ে ধরে। পিউ মনে মনে ঘোষণা করলো, এই মেয়েটা তার ভাবি হিসেবে পারফেক্ট। ননদ ভাবি মিলেমিশে সারা জীবন মহানন্দে কাটানো যাবে। সাদিব মারিয়াকে নিয়ে টিএসসি ঘুরল। ইচ্ছে মতো স্ট্রিট ফুড খেলো দুজন। জোরাজুরি করেও কোনোটার বিল মারিয়া দিতে পারেনি। তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে তাকে বাসায় নামিয়ে দিল সে। মারিয়া আজও চায়ের জন্য সাধল। ছেলেটা সবিনয়ের সহিত মানা করল। মারিয়া ধন্যবাদ দিল সব কিছুর জন্য। রওনাক মারা যাওয়ার পর এই প্রথম তার জন্মদিন এত ভালো কেটেছে। কৃতজ্ঞতার ভেতর ভেতর নুয়ে পড়ে সে। সাদিব চলে যায়। দুই পথে যেতে যেতে দুজনের আবিষ্কার করলো, আজকের দিনটা ছিল এখন অবধি কাটানো তাদের জীবনের সবচাইতে সুন্দর আর শ্রেষ্ঠ দিন। গৃহে মেহমান গিজগিজ করছে। বর্ষা হাজির তার বর্ষহ। অমায়িক মানুষ সৈকত। আচার ব্যবহার অনবদ্য। জামাই ভাব ধরে না রেখে লেগে পড়েছে কাজে। রাশিদ আর মোতালিব তাদের পরিবারসহ উপস্থিত। একমাত্র ঢাকায় নিবাসী আত্মীয় স্বজন বাদ দিয়ে বাকি সকলেই এসেছে। ধূসরের সঙ্গে কাল থেকে দেখা হয়নি পিউ, হলেও পলক ফেলার আগেই গায়েব হয় সে। দুদণ্ড তাকিয়ে থাকারও সময় দেয় না। এদিক ছোটে তো ওদিক ছোটে। ইকবাল ভাই আবার তাকে বগল দাবা করে কেনাকাটাও করতে যান।
সব মিলিয়ে মানুষটার শ্বাস ফেলারও ফুরসরত হচ্ছে না। বাড়ির ছাদে গায়ে হলুদের প্যান্ডেল বসানো হয়েছে। আজকাল প্রায়শই অসময়ে বর্ষা ধেয়ে আসছে, এই নিয়ে সকলেই বেশ চিন্তায়। হঠাৎ বৃষ্টি নামলে অনুষ্ঠানটাই মাটি। প্যান্ডেল গুন্ডগুন্ড লণ্ডভণ্ড হলে পুষ্পর দুঃখ আর দেখতে হবে না। নিজের গায়ে হলুদ নিয়ে নিজেই মাতোয়ারা সে। তার কনুই থেকে শুরু করে নখ অবধি মেহেদি পরিয়েছে মৈত্রী। মেয়েরা সবাই মিলে কাঁচা হলুদ রঙের শাড়ি পরেছে। সন্ধ্যার পর শুরু হবে নাচ গান। মৈত্রী মেহেদি লাগাতে লাগাতে চোখের কোণা দিয়ে দরজার দিক চাইল একবার। সাদিব এটা সেটা হাতে তুলে আসছে যাচ্ছে। পর্দা ওড়ার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে ওকে। ওই একটুখানি দেখে শান্তি পাচ্ছে মেয়েটা। কাল সাদেব ফেরা মাত্রই তার সামনে গিয়ে দাঁড়িয়েছিল সে। কতদিন পর দেখার আবেগ ভেসে গেল, অথচ তাকে দেখে ভূত দেখার ন্যায় চমকে উঠেছিল ছেলেটা। চোখে মুখে বিস্ম নিয়ে চেয়েছিল কিছুক্ষণ। মৈত্রী মিনমিন করে দুগালে লাজুক ভাব নিয়ে শুধালো, ভালো আছেন? সাদিব কোনো রকমে হেসে বলল, জি, আপনি? ভালো। ফের হাঁ করার সময় দিল না সাদিব। তড়িঘড়ি পায়ে উপরে উঠে গিয়েছিল। মারিয়াও দাওয়াত পেয়েছে বিয়ের। মিনা বেগম নিজে ফোন করে নিমন্ত্রণ করেছেন ওকে। অফিস থেকে 2 দিনের ছুটি নিতে গিয়ে বড় ঝামেলা পড়েছিল সে। নতুন জয়েন করলে 3 মাসের আগে ছুটি দেয় কেউ, তাকেও দিতে চায়নি। এই যাত্রায় তাকে উদ্ধার করেছে সাদিব। নিজের সাথে গিয়ে ছুটি চেয়েছে, যেহেতু সে ম্যানেজার, তার সুপারিশ অফিসের বস ফেলবেন না। মারিয়া নাচতে নাচতে হাতে ব্যাকপ্যাক নিয়ে বাড়িতে ঢুকলো। সাদিব তাকে দেখেই বলল, এসে গিয়েছেন? মারিয়া স্ফূর্ত চিত্রে মাথা ঝাঁকিয়ে বলল, কাজ করতে হবে কিন্তু। নিশ্চয়ই, আপনি খালি বলবেন কি হেল্প দরকার, আমি সব করে দিব। সাদিব 2 ভ্রু উঁচায়, বাব্বা, এত কাজের মানুষ। গায়ে হলুদের দিন ধূসরকে দেখে মাথা চক্কর কাটল পিউয়ের। একটা লাল রঙের পাঞ্জাবি পরেছে সে, সঙ্গে সাদা প্যান্ট। 2 হাত কনুইয়ের একটু নিচে গোটানো, ঘামে ভিজে বুকের কাছটা মিশে গেছে গায়ে। পিউ হাঁ করে আহাম্মকের বনে চেয়ে থাকলো। তার পল্লব আটকে গিয়েছে, নড়ছে না। চোখের মণি এক স্থানে স্থির। ইস, মানুষটা এত নেশা ধরানো দেখতে কেন? হ্যাঁ, এই যে অল্প দাড়ি গোছানো শক্ত চিবুক, মাথা ভর্তি ও পরিপাটি চুল, শ্যামলা সুঠাম হাতে ভাঁজ করা লাল পাঞ্জাবি পার, এই যে সুগভীর নেত্রে পৌরুষ দীপ্ত মুখ, এসব তো স্বপ্নের আশা অচিনের দেশের রাজকুমারের মতো। বাস্তবে কারোর হতে দেখিনি, হয় না, এই হতেও পারে না। এই তামাটে চেহারার বলিষ্ঠ গড়নের যুবক তার ভেতরের সবটা এলোমেলো করে দিয়েছে। এই খবর কেউ জানলে কি হতো? প্রেস মিডিয়া হাজির হতো চৌঘাটে, বড় বড় পত্রিকা শিরোনামে ভরে যেত। সেই 2 ঠোঁট অর্ধেক ফাঁকা করে চেয়ে যখন ধূসর এগিয়ে এলো, তুড়ি বাজালো মুখের সামনে। পিউ ধ্যান ভেঙে নড়ে চড়ে উঠল। অপ্রস্তুত হয়ে এলোমেলো পাতা ফেলল মেঝেতে। ধূসর কিছু বলল না, চুপচাপ পাশ কাটাতে গিয়ে আবার দাঁড়ালো। আড়াআড়ি হলো দুজন। পিউ তাকাতে গিয়ে আবার চট করে নামিয়ে ফেলল চোখ। যখন বুঝলো ধূসর দাঁড়িয়ে, লজ্জা পেল সে। আচমকা উত্তপ্ত প্রসঙ্গের সঙ্গে ধূসরের ঠোঁটদ্বয় ছুঁয়ে গেল পিউর কানের কাছটা। শীতল কণ্ঠে ফিসফিস করে বলে গেল, আই এম রেডি টু ডাই এগেইন। পুষ্প লাইন কেটে দিচ্ছে ফোনের, ইকবাল তাও থামছে না। একের পর এক ভিডিও কল দিচ্ছে। মেয়েটা বিরক্ত হয়ে ফোন রিসিভ করলো, তবে ক্যামেরা ঘুরিয়ে রাখলো আরেক দিকে। ইকবাল তখন আধশোয়া বিছানায়, 2 কাঁধে তোয়ালে পেঁচানো, গালে বাটা কাঁচা হলুদ, মাথায় চুল এলোমেলো হয়ে ললাট ছুঁয়েছে। পুষ্পর চোখ জুড়িয়ে গেল দেখে। এই সুষ্ঠুর পূর্ণ মানুষটার তার ভাবলে নিজেকে ধন্য লাগে। ইকবাল ক্যামেরার ওপাশ থেকে কিছুক্ষণ উকিঝুঁকি দিল, দেখার চেষ্টা চালায় তাকে। শেষে ব্যর্থ হয়ে বলল, প্লিজ মাই লাভ, সামনে এসো। পুষ্প মুখের উপর বলল, পারবো না। এমন করে না শোনা, হলুদের সাজে তোমাকে কেমন লাগছে একটু দেখি না। বললাম তো না। এত নিষ্ঠুর হচ্ছ কেন? আমি আমি এরকমই। মাথাটা গরম মনে হচ্ছে? হ্যাঁ, আমি কিন্তু কিছু করিনি। পুষ্প কঠিন কণ্ঠে বলল, করেছো।
এই যে বারবার ফোন করে বিরক্ত করছো, এটাই অনেক বড় অপরাধ। ইকবাল নিষ্পাপ কণ্ঠে বলল, আমি তো তোমাকে দেখার জন্য এমন করছি মাই লাভ, তোমাকে সবার আগে দেখার আমার অধিকার। বলেছি না বিয়ের আগে দেখা হচ্ছে না, দেখা তো হলে কাল দেখো। তৎক্ষণাৎ লাইন কেটে দিল ইকবাল। পুষ্প আহত হলো। সে কি বেশি শক্তপোক্ত হয়ে কথা বলে ফেলেছে? না বলে উপায় কি? মা কড়া করে বলে দিয়েছে বিয়ের আগে একে অন্যের মুখ না দেখতে। যদিও এসব কুসংস্কার, কিন্তু মায়ের আদেশ না মেনে উপায় আছে? তাই তো এমন করলো সে। ইকবালটা কি রাগ করলো? পুষ্প ওকে মানাতে ফোন করতে যাবে, সে সময় মারিয়া ঘরে ঢুকে। ওকে দেখে থেমে গেল মেয়েটা। খুশিতে উঠে গিয়ে জড়িয়ে ধরল। ব্যস্ত হলো গল্পে। আধ ঘন্টা মাথায় ইকবাল নিজেই ফোন করলো। পুষ্প তখন মেহেদি পড়ছে পায়ে। অধৈর্য হাতে সাথে সাথে রিসিভ করলো সে। মুখ ফুটে সরি বলার আগেই ইকবাল বলল, বাড়ির পিছনে এসো একবার। পুষ্প বিস্ময়ে ভয়ে হয়ে বলল, কেন? আমি দাঁড়িয়ে আছি। সে হতবিম্বল। বিশাল জোরে ধাক্কা খেয়েছে, বলদ বনে গেল। ইকবাল বলেই লাইন কাটলো। পুষ্পর উসখুস শুরু হয়ে অমনি। ইকবালের পাগলামিতে একবার ভালো লাগছে, একবার অসহ্য। বাড়ি ভর্তি এত মানুষ, সে যাবে কেমনে করে? এখন কাউকে কিছু বলল মজা নেবে সবাই। কি করবে তবে? শেষে মারিয়াকে কাছে ডেকে কানে কানে বলল কথাটা। মেয়েটা ফিক করে হেসে ফেলতেই পুষ্প নুয়ে গেল লজ্জায়। মারিয়া উপকার করেছে অবশ্য। সকলের চোখ এড়িয়ে তাকে পৌঁছে দিয়েছে গন্তব্যে। নিজে হয়েছে পাহারাদার। অন্ধকারে হাত খুঁজে পাওয়াও মুশকিল যেখানে। গায়ে হলুদের ভারী সাজগোজ নিয়ে পুষ্প দাঁড়িয়ে সেথায়। ইকবালের টিকিটিও দেখা যাচ্ছে না। তাকে আসতে বলে কোথায় নিরুদ্দেশ হয়েছে এই লোক? নাম ধরেও তো ডাকতে পারবে না, পাছে কেউ যদি শুনে নেয়। তাই ফিস ফিস করে বলল, ইকবাল আছো? ইকবাল। জবাব এলো না। তবে একজোড়া শক্ত হাত পেছন থেকে কোমর চেপে ধরে মুখ গুজে দিল কাঁধে। কবুতর ছানার ন্যায় কেঁপে উঠল মেয়েটা। ঘুরে দেখতে চায় ইকবাল, দিল না। জড়ানো কণ্ঠে কাঁধে নাক ঘষে বলল, হলুদের ঘ্রাণ এত সুন্দর হয় মাই লাভ, এরকম তোমাকে সারাদিন হলুদে ভিজিয়ে রাখবো আমি। পুষ্প হাসলো। পর মুহূর্তে মেকি রাগ নিয়ে বলল, এইভাবে কেন এলে? কেউ দেখে ফেললে? কেউ এই শব্দটাকে ইকবাল ভয় পায় না মাই লাভ। পেয়ার কিয়া তো ডারনা কিয়া, হ্যাঁ? সেখানে আমি তো বিয়ে করছি, ভয়ের প্রশ্নই আসে না। বাব্বা, এত সাহস! কে যেন ধূসরবাড়ির নাম শুনলেই। এখন তো ওইসব জানে মাই লাভ, তাই ভয়কে করেছি জয়। নিজের বউকে কাছে কাছে দিয়ে এসেছি। এনিওয়ে, অমন করলে কেন তুমি? হ্যাঁ, একটু দেখা দিলে কি হতো? মা বারণ করেছে। ও, বারণ করে কিন্তু খারাপ হলো না। তখন মুখটা দেখতাম, আর এখন পুরোটা দেখছি, সাথে ছুতেও পারছি বললেও। পুষ্প নিজের দিকে ঘোরালো ইকবাল। আপাদমস্তক চোখ বুলিয়ে বলল, মনে হচ্ছে জ্যান্ত একটা হলুদ পরি দাঁড়িয়ে আমার সামনে। পুষ্প লজ্জা পেয়ে মাথা নামালো। ইকবাল ফিসফিস করে বলল, এমন আস্ত একটা গাঁদা ফুল আমার ঘরে থাকবে? ভাবলেই নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে মাই লাভ। পুষ্প আইঠাই করে বলল, ধ্যাত, এসব বলো না তো, লজ্জা লাগছে আমার। তাই তাহলে লজ্জাটা আরেকটু বাড়িয়ে দিই। পুষ্প প্রশ্ন নিয়ে তাকালো। ইকবালের ঠোঁটের কোণায় দুষ্টু মিষ্টি হাসিটা তাকে বিভ্রান্ত করে দেয়। হাঁ করে কিছু জিজ্ঞেস করার পূর্বে পুরো অসিত ওষ্ঠ জোড়া ছুতে এসে আঁকড়ে নেয়। লিপস্টিক পরা অধরদ্বয় হকচকে তার শার্টের কলার চেপে ধরে পুষ্প। ইকবালের হাত উঠে আসে পিঠে, গভীরভাবে লেপে যায় স্পর্শ। আর একটু কাছে টেনে নেয়। দুজনের মাঝে ওই 1 ইঞ্চি দূরত্বটুকুও ঘুচে যায় মুহূর্তে। পিউ শাড়ি পরতে গিয়ে এলোমেলো করে ফেলেছে। তার মাথায় শুধু ঘুরছে ধূসরের কিলার লুক, তার মারাত্মক চেহারা, আর বলে যাওয়া রহস্যময় কথাখানা, মরতে রাজি আছি। মানে দিয়ে কি বোঝালেন উনি? কোন দিন মরেছেন? সে ভাবতে ভাবতে কুচি ঠিক করে আবার তা উল্টে যায় দুদিকে। নতুন শাড়ি পরায় এ কি এক জ্বালা! পিউ বিরক্ত হয়ে রেখে দিল। অসহায় হয়ে বসে রইল বিছানায়। সেই সময় মারিয়া ঢুকলো। তার কাজলের মাথাটা ভোঁতা হয়ে গিয়েছিল, কাটা দরকার। শার্টমার খুঁজতে এসে পিউর অবস্থা দেখে বলল, ওমা, তুমি এখনো তৈরি হওনি? কি করে হব? আমি তো শাড়িই পরতে পারছি না আপু।
আরে এই কথা, এসো আমি পরিয়ে দিচ্ছি। পিউর চেহারা ঝলমল হলো, ঝটপট উঠে দাঁড়ালো। মারিয়া এগিয়ে এসে দক্ষ হাতে ঘুরিয়ে ঘুরিয়ে শাড়ি পরিয়ে বলল, চুল খোলা রাখবে না খোপা করে দেব? খোলা থাকুক। আচ্ছা। চুলগুলো সেভাবে আঁচড়ে দিয়ে কিছু অংশ কাঁধের ও এপাশে ঝুলিয়ে দিল মারিয়া। বলল, তোমাকে শাড়ি পরলে একদম অন্যরকম লাগে পিউ। মনে হয় কত বড়, বোঝাই যায় না ইন্টার দিচ্ছ। আমি ছেলে হলে তোমাকে লাইন মারতাম শিওর। পিউ লজ্জা পেয়ে বলল, কী যে বলো। আচ্ছা তুমি শাড়ি পরলে না কেন? আমার তো শাড়ি নেই, তাছাড়া আমি সামলাতেও পারি না। আজ ওসব বললে হবে না আপু, আমি শাড়ি দিচ্ছি, চটপট পাল্টে নাও। মারিয়া মানা করতেও পারল না। পিউ ছুটে গেল মায়ের ঘরে, লাল টুকটুকে শাড়ি নিয়ে আবার ফিরে এলো, হাতে দিয়ে বলল, আপুর আর তোমার গায়ের মাপ এক, তাই ওর ব্লাউজ এনেছি। একটু এদিক সেদিক হলে পিন দিয়ে আটকে নিও কেমন? শাড়ি না পরলে হয় না? পিউ দৃঢ় গলায় বলল, না হয় না। পুরো পরো কুইক। ড্রেসিং টেবিলের উপর সব কসমেটিক্স রাখা, যেটা ভালো লাগে পরে নিও। তারপর ঠেলে ঠুলে তাকে ওয়াশরুমে ঢুকিয়ে দিল পিউ। মৈত্রী সেজেগুজে তৈরি, মেকআপের আস্তরণের তার মুখের সঠিক রং ঢাকা পড়েছে, কিন্তু সুন্দর লাগছে বেশ। ডালা শাড়ি পরায় বাঙালি বধূর মতো ভাব ফুটেছে। সে নিজেই মুগ্ধ হলো নিজেকে দেখে। এখন শুধু সেই মানুষটার মনে ধরলে হয়। মৈত্রী ঘর থেকে বের হতেই সাদিব সামনে পড়ে, তাকে এক পলক দেখেও চলে যেতে নাই। মৈত্রী আটকে দিয়ে বলল, কেমন লাগছে আমায়? সাদিব মহাবিরক্ত হলো, কপাল কুঁচকে তাকিয়ে বলল, ভালো। আবার যেতে নিলে মৈত্রী আবার আটকে বলল, শুধু ভালো? জি, আমি মেয়েদের প্রশংসা করতে পারি না। তারপর চলে গেল। মৈত্রী হাসলো একা একা, ভাবলো, আমাকে দেখলে পালাতে চান? আচ্ছা দেখি পালিয়ে কতদূর যেতে পারেন আপনি। এরকম বিরক্তিকর মেয়ে আগে দেখিনি। দেখছে ইগনোর করছি, তাও গায়ে পড়ে কথা বলে, আশ্চর্য। সাদিব বিড়বিড় করে হাঁটতে হাঁটতে থেমে দাঁড়ালো, কি মনে করে পাশ ফিরে তাকালো। শাড়ি পরে এগিয়ে আসছে মারিয়া, খোপায় গোজা গাজরাটা দু হাত দিয়ে ঠিকঠাক করার ব্যস্ততা তার। সাদিব প্রথম দফায় বিস্মিত হলো। প্রথমবার মারিয়াকে শাড়ি পরা দেখে চোখ থমকে রইল। পরপর সেখানে ছড়িয়ে গেল মৃরতা। সব ভুলে অভিভূতের ন্যায় চেয়ে রইল সাদিব। লাল শাড়ি পরা ফর্সা মেয়েটিকে স্বর্গের পরীর মতো মনে হচ্ছে যেন। এটা কি সত্যি ম্যালেরিয়া? সবসময় সাদামাটা বেশ দেখা মেয়েটিকে সাজলে এত সুন্দর লাগে বুঝি? সেই মুহূর্তে পিউ ছুটতে ছুটতে এলো, তার পরনের শাড়ি। মারিয়াকে ডেকে বলল, আপু তোমার ফোন বাজছে। মারিয়া ফিরে তাকায়, ধ্যান কেটে যায় সাদিফের। হুশে এলো সে, থতমত খেয়ে কেসে উঠল। পরপর লজ্জায় মিশে গেল মাটিতে। পিউ থাকতে অন্য কোনো মেয়ের দিকে এভাবে তাকিয়েছিল ভাবতেই নিজেকে ছোট মনে হয়। দু একবার আনমনে ছি ছি বিড়বিড় করল সে। পালানোর জন্য একরকম দ্রুত জায়গা ছাড়ল। তারপর একটা হলুদ শাড়ি, পিঠের শেষাংশ অবধি খোলা চুল আর দুহাত ভর্তি লাল চুড়ি পরা সপ্তদশী মেয়েটা হাত ভরে প্লেট নিয়ে ঘুরছে, মাঝে মাঝে মুখে দিচ্ছে। এত বড় বাড়িতেও কোথাও একটু বসে খাওয়ার জায়গা পাচ্ছে না। এদিকে ছোটাছুটিতে সকাল থেকে খেতে পারিনি, একটা দানাও পড়েনি পেটে। খিদে তো আর স্থান কাল মানে না। মিনা বেগম এক ফাঁকে দেখে গেলেন মেয়ের কাণ্ড, বলেও গেলেন, দাঁড়িয়ে ভাত খাওয়া, বসে খা। মেয়েটা শুনল, গিয়ে খাবার ঘরে জায়গাও খুঁজে এলো, কিন্তু পেল না। এক ব্যাচ বসেছে, আরেক ব্যাচ উঠেছে। মেহমানদের রেখে এসে আগে বসে গেলে কেমন দেখায় না? হেঁটে হেঁটে খেতে খারাপ লাগছে না অবশ্য, পারলে রুমে বসে খেতে পারে, কিন্তু ইচ্ছে করছে না যে। তার কাজল কালো চক্ষুদ্বয় মরিয়া হয়ে আছে ধূসরের প্রতীক্ষায়। নীরবে নিঃশব্দে মানুষটাকে খুঁজছে সে। সেই কখন বিকেলে একটু দেখেছে, আর না। মানুষটা যে কি সাংঘাতিক ব্যস্ত কাল থেকে, পা দুটো জিরোচ্ছি না। ছাদ থেকে এক দণ্ড নামার সময় মিলেছে না তার। তার কি বুকটা আঁকুপাকু করছে না একবারও ওকে দেখার? এই যে সে সেজেগুজে ঘুরছে, সাজতে উঠে আসারই সময় হয়ে যাচ্ছে। একবার কি এর আগে দেখবে না ধূসর ভাই?
পিউ সিঁড়িঘরের কাছে ঘুরঘুর করছিল খেতে খেতে। সেই সময় কারো গায়ের শব্দ এলো কানে। কেউ নামছে। পিউ ভাবলো অন্য কেউ। অনাগ্রহ হয়ে ফিরে তাকালো না, অথচ নামলো ধূসর, তার কাঙ্ক্ষিত পুরুষ। পিউকে এভাবে দেখে সিঁড়িতেই থেমে দাঁড়ালো সে। পেছন থেকে মেয়েটাকে খোলা চুলের দিক চেয়ে ঢোক গিলল। পিচ্চিটা আবার শাড়ি পরেছে। আচ্ছা ফাজিল তো। ধূসর ধীর পায়ে নেমে এলো। গলা খাকারে দিতে ঘুরে চাইল পিউ। ধূসরকে দেখে তার গাল দুটো রোদ্দুরের ন্যায় চকচক করে উঠল। উষ্টপটে ভিড়ল কুণ্ঠিত মায়াময় হাসি। লজ্জা লজ্জা ভাব নিয়ে নিভু চোখ তুলে চাইল সামনে থেকে। সেকেন্ডে সেকেন্ডে তৃষ্ণা মিটিয়ে দেখল ধূসরের নেত্রদয় থেমে নেই। পিউ ঘোড়া মাত্র তার ধারালো চাউনি পা থেকে মাথা পর্যন্ত মেপে নিয়েছে। ওইটুকু সময় মুখস্থ করে ফেলেছে তার প্রতিটি সাজ। তারপর সামনাসামনি হলো। পিউ চোখ নামিয়ে বাম হাতে কালো চুল গুজে দিল কানে, যাতে প্রকাশ পেল ধূসরের সামনে দাঁড়িয়ে থাকার তার অস্বাভাবিক লজ্জা। ধূসর হঠাৎই গম্ভীর গলায় কপাল কুঁচকে বলল, বিয়েটা কি তোর? পিউ ততস্থ নজরে চাইল, দুদিকে মাথা নেড়ে বলল, না তো। তাহলে এত সেজেছিস কেন? মেয়েটা হতবুদ্ধি হয়ে নিজের সারা গায়ে চোখ বোলায়। অন্যদের সাজগোজের ধারে কাছেও যায়নি ও। একটু ফাউন্ডেশন অবধি মাখিনি। ওনার চোখে কি নেবা হলো? এত সাজ কই দেখলেন তিনি? পিওর মনটাই খারাপ হয়ে গেল। কই ভাবলো সেই বর্ষা আপুর বিয়ের মতো উনি হাঁ করে চেয়ে রইবেন, কুচি ঠিক করে দিবেন, মুগ্ধ হয়ে দেখবেন। তা না। ধূসর কণ্ঠ খাদি নামিয়ে বলল, তুই কি আমাকে মারার প্ল্যান করছিস? পিউ চমকে তাকালো। অদ্ভুত কণ্ঠস্বর মালিকের প্রতি এক প্রসূর অভিমান হানা দিল বক্ষে। আকাশ বাতাস কাঁপিয়ে ঝড় নামাতে চাইল। চোখের সামনে ধূসরের শক্ত চিবুক দেখে দিশেহারা হয়ে বলল, ছি ছি, আমি কেন? কথা শেষ করার আগেই ধূসর এসে হাত চেপে ধরে, নিজের সাথে টেনে বলে, আয়। কোথায় যাব? ধূসর উত্তর না দিলেও কলের পুতুলের মতো পা চালালো পিউ। তার ডান হাতে ভাতের প্লেট। এভাবে টানলে পড়ে যাবে তো। ধূসর ওকে নিয়ে ওর ঘরেই এলো। আপাতত ফাঁকা কামরা। পুষ্পর কক্ষ জুড়ে সবার ভিড়। একদম রুমে ঢুকে পা দিয়ে দরজা ঠেলে দিল। খট করে শব্দ হয়ে বন্ধ হলো সেটা। পিউ চোখ বড় বড় করে ফেলল এতে। ধূসর একেবারে বিছানার উপর বসে হাতখানা ছাড়ল। রিমোট হাতড়ে এনে এসি চালালো। পাঞ্জাবের কলার ঝাঁকাতে বেলি ফুলের কড়া সুবাস আর ঘামের গন্ধ মিলিয়ে অন্যরকম সুঘ্রাণ আশ্রে পড়ল পিউর নাকের ছিদ্রে। ধূসর সহজ কণ্ঠে আদেশ করল, খাইয়ে দে। পিউ অবিশ্বাস চোখে চাইল। বিস্ময় কণ্ঠে শৃঙ্গে তুলে বলল, হ্যাঁ। ধূসর ভ্রু কুচকায় শান্ত শীতল কণ্ঠে বলল, কানে শুনিস না, খাইয়ে দিতে বলেছি। পিউ হতচেতন, নেত্রপল্লব পড়ছে না। ঠিক শুনল সে? ধূসর অধৈর্য কণ্ঠে বলল, দিবি? না দিলে চলে যাই। মিছিমিছি ওঠার ভয়ে দেখাতেই পিউ ব্যস্ত হয়ে বলল, না না না, দিচ্ছি তো। মনে মনে বাকবাকুম করে লাফিয়ে উঠল সে, আনন্দে ভাষাহারা, নির্বাক। গত 3 বছর প্রার্থনা করল ধূসর ভাই ওকে খাইয়ে দিবেন। কতদিনের ইচ্ছে তার, অথচ আজ সে নিজে খাওয়াবে ওনাকে। আল্লাহ, এত সুখ এই ছোট্ট কপালে সইবে? উত্তেজনায় পিওর আঙ্গুল কাঁপছে। সে দাঁড়িয়ে ধূসর বসে। কোনো রকমে গরুর মাংস ভাত মেখে তার মুখের সামনে ধরল সে। লজ্জায় তাকালো অবধি দুঃসাধ্য। ধূসর আপোষে খেয়ে নিল। কোনো জড়তা সংকোচ নেই সেখানে। তার পাতলা নরম ঠোঁট পিওর আঙ্গুলগুলো অগাধভাবে ছুঁয়ে দেয়। অচিরে মেয়েটার শরীর শিউরে ওঠে। পায়ের তলা অবধি শিরশির করে। মাথার তালু, কান, গাল গরমে ইটের ভাটার ন্যায় ধোঁয়া ছাড়ে। বুকের ভেতর শুরু হয় দুরুম দুরুম প্রেমময় বার্তা। পিউ তুমুল বেগী বক্ষস্পন্দন নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। যত্নে নিজের উদ্দোলিত হার্টবিট ধামাচাপা দেয়। সময় যেন থেমে গেছে আজ। ভাত ফুরাচ্ছি না থালার। ধূসরের খাবার চিবানোর শব্দ ছাড়া পুরো ঘর নীরব। কাজের তোপে সারাদিন না খাওয়ায় বেশ খিদে পেয়েছিল। এতক্ষণ টের না পেলেও পেটে দানা পড়তেই টের পাচ্ছে। পিউ শশব্যস্ত থাকার ভান করে মোমের মতো গলতে গিয়েও সজাগ হয়। এই পিনপতন শব্দের মাঝে তার হৃদকম্পন
না শুনে ফেলেন উনি। পুরো প্লেট খালি করতে বেশি সময় লাগেনি। শেষ লোকমা মুখের সামনে ধরতে ধূসর এক অদ্ভুত কাজ করে বসলো। হঠাৎ নিজেই পিওর কবজির কাজটা ধরল। মুখে পড়ে ভাত তো খেলোই, সাথে আঙ্গুল শুদ্ধ চেটে নিল। পিউ স্তব্ধ হাঁসফাঁস করে উঠল। অনুভূতির লেহনে চোখ খিচে গুজে ফেলল। ধূসর মিটিমিটি হেসে চোখ তুলে দেখল পিউর সমস্ত গাত্র শ্রব্যের মতো বয়ে যায়। দোল খায় বসন্তে। কোনো রকম হাত ছাটাতে গেলেও ধূসর ছাড়ল না। পিউ করুণ চোখে তাকালো। তার পল্লব থেকে শুরু করে হাঁটু দুটো কাঁপছে আর টলছে। কম্পিত কণ্ঠে বলল, কি করছেন? ধূসর নিশ্চুপ। অমন চেয়ে থেকে হাতটা ছাড়ল সে। পিউ চটপট টেনে বুকের কাছে নিয়ে এলো। নিঃশ্বাস ক্রমশ ভারী হচ্ছে তার। আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে নির্ঘাত মাথা ঘুরে পড়ে যাবে। এই প্রগাঢ় স্পর্শের রেশ এত সহজে কাটবে? ধূসরের গভীর চোখে মাত্রাধিক খারতা মিশে। পিউ ছিন্ন ভিন্ন হয়ে যায় অচিরে। ঘোলা অশান্ত অক্ষিপটে একবার দেখতে চায়। 10টা কাঁপতে থাকা আঙ্গুল আঁকড়ে ধরে খালি প্লেট। পরপর ছুটে বের হতে নিলেই ধূসর ডেকে উঠল, দাঁড়া। পিউ চাইছিল দাঁড়াবে না, শুনবেও না কথা, কিন্তু পদ্মকলি স্তব্ধ হয়ে থেমে গেল। অবাধ্য হয়ে দাঁড়িয়ে পড়ল। ফিরে তাকানোর সাহস হলো না। টর্নেডোর মতো ঘুরছে হৃদয়। ধূসর উঠে নিজেই এগিয়ে এলো। তার জুতোর শব্দ যত জোরালো হয় পিউর ধুকপোকানি। ধূসর একদম পিঠের সহিত মিশে দাঁড়ায়। কথাবার্তা ছাড়াই পিউর পাতলা সুতির শাড়ির ভেদ করে প্রবেশ করে তার নিরেট অনমনীয় হস্তখানি। তুলতুলে পেটে অতুষ্ণ স্পর্শে আরেক দফা থরথর করে কেঁপে ওঠে পিউ। অজ্ঞাত নারী অনুভূতি জানিয়ে দেয় কিছু ঘটতে যাচ্ছে নিশ্চিত।